আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম হিলিয়ামে আমাদের অর্গানিক কেমিস্ট্রির থার্ড ক্লাসে। আমি তানভীর, আইইউটি 23 সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। তো আমরা অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাসে কভার করছিলাম অ্যালকেনের নামকরণ পর্যন্ত। ইউপ্যাক নামকরণটা পড়ছিলাম আমরা, ইউপ্যাক। আজকে আমরা দেখব এই অ্যালকেনের নামকরণের একটা প্রাচীন পদ্ধতি আছে, সেই প্রাচীন পদ্ধতিটা। তো শুরু করি। প্রাচীন কালের নামকরণ পদ্ধতি। প্রাচীনকালের নামকরণ পদ্ধতির দুইটা নিয়ম আছে, বেশি না। প্রথম নিয়মটা হচ্ছে, ধরো তোমার একটা যৌগ, সেই যৌগের অণুতে একটা মিথাইল মূলক অর্থাৎ CH3 আছে শাখা শিকল হিসেবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে নামের পূর্বে আইসো ওয়ার্ডটি যুক্ত হবে। বুঝলা? তো একটা এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে এমন CH3, এখানে একটা CH3 আছে। তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে, দেখো এখানে শাখা শিকল হিসেবে আছে CH3 অর্থাৎ মিথাইলমূলক আছে। তো মিথাইলমূলক এখানে কয়টা আছে? একটা আছে। আর এখানে টোটাল কয়টা কার্বন আছে মেইন চেইনে? একটা, দুইটা, তিনটা। সো আমার এটার নাম হবে আইসো, যেহেতু তিনটা কার্বন তাই প্রোপেন। ওকে, এখন সেকেন্ড রুলে যাই। সেকেন্ড রুলটা হচ্ছে, যখন দুইটা CH3 অর্থাৎ মিথাইলমূলক যুক্ত থাকবে, তখন নামের পূর্বে একটা থাকলে আমরা আইসো যোগ করতাম, আর দুইটা থাকলে নিও অ্যাড করতে হবে। এক্সাম্পল হিসেবে একটা যৌগ নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3, এখানে একটা মিথাইলমূলক অ্যান্ড এখানে একটা মিথাইলমূলক। এখানে মিথাইলমূলক আছে দুইটা শাখা শিকল হিসেবে, অ্যান্ড মেইন চেইনে অর্থাৎ প্রধান শিকলে আমার কার্বন আছে একটা, দুইটা, তিনটা। এই যৌগটার নাম হবে, যেহেতু আমার দুইটা মিথাইলমূলক যুক্ত আছে, তাই আমার এটার নাম হবে নিও অ্যান্ড তিনটা কার্বন, সো প্রোপেন। ওকে, এটাই ছিল আমার প্রাচীনকালের পদ্ধতি। এখন আমাদের অ্যালকেনের নামকরণ শেষ আপাতত। এখন আমরা যাব হচ্ছে অ্যালকিনের নামকরণে। অ্যালকিনের নামকরণ কিভাবে করবা? তার আগে জানতে হবে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল? সাধারণ সংকেত ছিল CnH2n। ঠিক আছে, শুরু করি। কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে, 1 নম্বর রুলস, যেদিক থেকে, অর্থাৎ নাম্বারিংটা কিভাবে করবা, যেদিক থেকে তোমার ডাবল বন্ড কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3, CH2, CH ডাবল বন্ড CH2। এই যৌগটার নাম কি হবে? দেখো, এ পাশ থেকে যদি তুমি নাম্বারিং করো, ডাবল বন্ডটা 1 নাম্বার কার্বনে না 2 নাম্বার কার্বনে আছে, তাই না? আবার এদিক থেকে নাম্বারিং করলে
ডাবল বন্ড 1 2 3 নাম্বার কার্বনে 4 নাম্বার কার্বনে চলে যাচ্ছে। সো আমার নাম্বারিং করতে হবে এদিক থেকে। তো যৌগটার নাম কি হবে? কয়টা কার্বন আছে এখানে টোটাল? 4টা। সো বিউট কত নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে? 2 নাম্বার কার্বনে, 2 অ্যালকিনের ইন, বিউট 2 ইন। ওকে, আরেকটা যৌগ ধরো এমন আছে CH3 CH ডাবল বন্ড CH 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 CH3, এখানে একটা ব্রোমিন আছে অ্যান্ড এখানে একটা ক্লোরিন আছে। এ পাশ থেকে নাম্বারিং করলে তোমার ডাবল বন্ডটা আসতেছে 2 নাম্বার কার্বনে, আর এই পাশ থেকে করলে অবশ্যই দূরে আসতেছে। সো এই পাশ থেকে আমার নাম্বারিংটা করতে হবে 1 2 3 4 5 6। এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে, দেখো ব্রোমিন আছে 4 নাম্বার কার্বনে অ্যান্ড ক্লোরিন আছে 5 নাম্বার কার্বনে। সো ব্রোমিনটা আগে লিখতে হবে 4 ব্রোমো 5 ক্লোরো, কয়টা কার্বন আছে? 6টা। হ্যাক্স কত নাম্বার কার্বনে আছে? ডাবল বন্ডটা 2 নাম্বার কার্বনে, 2 ইন। ওকে, আরেকটা এক্সাম্পল নেই আমরা, 3 নাম্বার এক্সাম্পল CH3 CH ডাবল বন্ড CH C ডাবল বন্ড CH CH CH3 অ্যান্ড এখানে একটা ব্রোমিন অ্যান্ড এখানে একটা ক্লোরিন। এই যৌগটার নাম কি হবে? দেখো ডাবল বন্ড কোন পাশ থেকে গুনলে কাছে আসতেছে? এই পাশ থেকে। সো 1 2 3 4 5 6 7, আমার নাম্বারিংয়ের কাজ শেষ। এখন দেখতে হবে কয়টা এখানে শাখা শিকল আছে। 2টা আছে ব্রোমিন অ্যান্ড ক্লোরিন। ব্রোমিন আছে 4 নাম্বার কার্বনে, সো 4 ব্রোমো, ক্লোরিন আছে 6 নাম্বার কার্বনে 6 ক্লোরো, কয়টা কার্বন আছে? 7টা। সো হেপ্ট, ওয়েট, ক্লোরো হেপ্ট, কত নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে? একটা 2 নাম্বার কার্বনে আছে, আরেকটা আছে হচ্ছে তোমার 4 নাম্বার কার্বনে। সো 2, 4, কয়টা আছে ডাবল বন্ড? 2টা। দ্যাটস ওয়াই ডাই ইন। ওকে, ক্লিয়ার? এই ছিল আমার অ্যালকিনের নামকরণ। এখন আসো অ্যালকিনের নামকরণের 2টা রুলস শিখলাম না? তো 2টা রুলসই মেইন ছিল অ্যান্ড হচ্ছে এখন অ্যালকিনের নামকরণ এই পর্যন্তই। তারপরে দেখবো আমরা অ্যালকাইনের নামকরণ। ওকে, অ্যালকাইনের সাধারণ সংকেত কী ছিল? CnHn। ওকে, আর এখানে একটা ট্রিপল বন্ড হবে, অ্যাটলিস্ট একটা ট্রিপল বন্ড থাকবেই। তো অ্যালকাইনের নামকরণটা আসলে কেমন? অ্যালকাইনের নামকরণ মেইনলি অ্যালকিনের মতোই সব, অ্যালকিনের মতোই সব সেম। ওকে, শুধুমাত্র একটাই চেঞ্জ, শুধু যেখানে ইন ছিল সেখানে অ্যালকাইন যেহেতু, দ্যাটস ওয়াই আইন অ্যাড হবে। ওকে, এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3 CH2C ট্রিপল বন্ড CH। ওকে, তো এক্ষেত্রে যৌগটার নাম কি হবে? যৌগটার নাম হবে, দেখো কোন পাশ থেকে নাম্বারিং করলে তোমার ট্রিপল বন্ডটা কাছাকাছি আসতেছে? এই পাশ থেকে 1 2 3 4। এক্ষেত্রে যৌগটার নাম কি হবে? দেখো এখানে কয়টা কার্বন আছে টোটাল? 4টা। সো বিউট কত নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে? 2 নাম্বার কার্বনে, 2 আইন, যেহেতু অ্যালকাইন। ওকে, আরেকটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নাম্বার 2 CH3C ট্রিপল বন্ড C CH CH CH3, এখানে একটা ব্রোমিন অ্যান্ড এখানে একটা ক্লোরিন। দেখো এ পাশ থেকে নাম্বারিং করলে তোমার এই ট্রিপল বন্ডটা কাছাকাছি পাচ্ছ,
সো নাম্বারিং করতে হবে এ পাশ থেকেই। এখানে কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে 4 নাম্বার কার্বনে ব্রোমো অ্যান্ড 5 নাম্বার কার্বনে ক্লোরো। সো 4 ব্রোমো 5 ক্লোরো, কয়টা কার্বন আছে? 6টা। হেক্স, কত নাম্বার কার্বনে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে? 2 নাম্বার কার্বনে 2 আইন। ওকে, ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নিই আমরা। এক্সাম্পল নাম্বার 3, CH3C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C CH CH3 অ্যান্ড এখানে একটা ক্লোরিন আছে। এই যৌগটার নাম কি হবে? দেখো, এ পাশ থেকে গুনলে তোমার ট্রিপল বন্ড কাছাকাছি পাচ্ছ তুমি, তাই না? তো নাম্বারিংটা এ পাশ থেকে করতে হবে। এটা হবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 6 7। এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে, আর এখানে শাখা শিকল হিসেবে ক্লোরিন আছে 6 নাম্বার কার্বনে, 6 ক্লোরো। প্রথম ট্রিপল বন্ডটা আছে তোমার 2 নাম্বার কার্বনে 2, সেকেন্ড ট্রিপল বন্ডটা আছে কত নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বনে 4। কয়টা ট্রিপল বন্ড? 2টা, দ্যাটস ওয়াই ডাই আইন। ওকে, একটা মিস্টেক হয়েছে আমার। মিস্টেকটা হচ্ছে আমি রুট নেমটাই লিখিনি, তো আমি এটা মিশাই দিই। ক্লোরো 7টা কার্বন আছে, দ্যাটস ওয়াই হ্যাভড 2, 4 ডাই আইন। ওকে, ডান। তো ধরো একটা স্পেশাল কেস। স্পেশাল কেসটা হচ্ছে এমন যে কোনো একটা যৌগে যথাক্রমে ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড দুইটাই আছে। তো সেক্ষেত্রে তুমি কি করবা? ফার্স্ট অফ অল তোমাকে নাম্বারিং করতে হবে, দেন তোমাকে নামকরণটা করতে হবে। দেখো, এটা 2টা রুলস আছে। 1 নম্বর রুলস হচ্ছে যখন ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড দুইটাই যৌগের কর্নারে থাকে তখন গুরুত্ব পাবে ডাবল বন্ড। ওকে, ডাবল বন্ড অর্থাৎ ডাবল বন্ড থেকেই নাম্বারিং করতে হবে। ডাবল বন্ড থেকেই নাম্বারিং করতে হবে। কিন্তু যেহেতু ট্রিপল বন্ড আছে, সো যৌগটা হবে অ্যালকাইনের। যৌগটা হবে অ্যালকাইনের। ওকে, এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে আমাদের। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2 CH2 CH ডাবল বন্ড CH2। এখানে দেখো, এখানে তোমার এই একটা যৌগের কর্নারে ডাবল বন্ড আছে, যৌগের কর্নারে ট্রিপল বন্ড আছে। সো অ্যাজ পার রুল আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে ডাবল বন্ডটাই আমাদের মেইন প্রায়োরিটি পাবে। সো আমার নাম্বারিং করতে হবে ডাবল বন্ডের এই সাইড থেকে। সো নাম্বারিং করলে এটা হবে 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6। এই যৌগটার নাম কি হবে? এই যৌগে সর্বমোট কার্বন আছে 6টা, দ্যাটস ওয়াই হেক্স কত নাম্বার কার্বনে আমার ডাবল বন্ড আছে? 1 নাম্বার কার্বনে 1 ইন। কত নাম্বার কার্বনে আমার ট্রিপল বন্ড আছে? 5 নাম্বার কার্বনে 5 আইন। ওকে, 2 নাম্বার উদাহরণ নেওয়ার দরকার নাই আমরা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই আমরা। ধরো তোমার কাছে আরেকটা এক্সাম্পল হিসেবে আমি যদি লিখি CH3CH ডাবল বন্ড
CH, CH2, CH2, C, ট্রিপল বন্ড C। এই 2 নাম্বার যৌগ আর 1 নাম্বার যৌগের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এখানে তোমার ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড কর্নারে নাই। তো সেক্ষেত্রে কি করবা, যখন কর্নারে থাকবে না তখন দেখবা তোমার কোন বন্ডটা কাছে পড়তেছে নাম্বারিংয়ের ক্ষেত্রে। অবশ্যই তোমার ট্রিপল বন্ডটা কাছাকাছি পড়তেছে, সো নাম্বারিং করতে হবে এ পাশ থেকে। এটা হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন, 7 নাম্বার কার্বন। তো এক্ষেত্রে এই যৌগটার নাম কি হইতে পারে? এখানে টোটাল কার্বন আছে 60টা, সো হেপ্ট। কত নাম্বার কার্বনে আমার ট্রিপল বন্ডটা আছে, সরি ডাবল বন্ড কত নাম্বার কার্বনে আছে? ডাবল বন্ড আছে হচ্ছে তোমার 5 নাম্বার কার্বনে, সো 5 ইন ট্রিপল বন্ড আছে 1 নাম্বার কার্বনে, 1 আইন। ওকে, ডান। তারপরে আমরা দেখব হচ্ছে অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহলের নামকরণ, অ্যালকোহলের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+1OH। এই পার্টটুকু অ্যালকাইলের পার্ট, অ্যালকাইল, অ্যান্ড অ্যালকাইলকে ইন শর্ট লেখে আর দ্বারা, সো আমরা এটাকে লিখতে পারি ROH। ওকে, ডান। সো দেখি এটা আসলে কিভাবে নামকরণ করতে হবে। সব কিছুই সেম, সব কিছুই সেম আগের মতো, তবে নাম্বারিংয়ের ক্ষেত্রে দেখতে হবে যেহেতু OH মূলক যুক্ত থাকে, OH মূলক কোন দিক থেকে কাছে, সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, তো একটা যৌগ নেই আমরা। ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম, এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পল CH3 CH CH2 CH3 অ্যান্ড এখানে একটা OH মূলক আছে। তো নাম্বারিংটা কীভাবে করবা তুমি, তাই তো? এই পাশ থেকে নাম্বারিং করলে 1 2 3 নাম্বার কার্বনে OH আসতেছে। আবার এই পাশ থেকে নাম্বারিং যদি করি 1 2 3 4, সো আমার ব্লু পার্টে 2 নাম্বার কার্বনে OH, সো আমার ব্লু পার্টটা ফলো করতে হবে। তো এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হবে, এখানে কয়টা কার্বন আছে? 4টা, সো বিউট। কত নাম্বার কার্বনে OH আছে? 2, 2 অল। ঠিক আছে, এর নামের শেষে অল যোগ হবে। এখন আমরা দেখব হচ্ছে অ্যালকোহলের নামকরণ দেখলাম, তারপরে অ্যালডিহাইডের নামকরণ দেখব। ঠিক আছে, অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+1 CHO। এখানে CHO মূলকটা যুক্ত থাকতো, কার্যকরী মূলক। ওকে, তো এটার এক্সাম্পল নেই, যেদিক থেকে তোমার CHO কাছে পড়বে সেদিক থেকেই নাম্বারিং করতে হবে। সো এক্সাম্পলে যাই ডিরেক্ট। ধরো তোমার কাছে একটা যৌগ আছে এমন যে CH3 CH2 CH2 অ্যান্ড CHO। তো এই যৌগের নামটা কি হবে? এই পাশ থেকে নাম্বারিং করতে হবে, তাহলে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন। তো এই যৌগের নাম হবে, দেখো কয়টা কার্বন আছে? 3টা। এইখানে তো মেইন শিকলে 3টা কার্বন ভাইয়া, কিন্তু টোটাল কার্বন কয়টা? 4টা। দ্যাটস ওয়াই তুমি যদি এখন ভাবো যে এটা বিউট হবে, কিন্তু না, এখানে CHOটা হচ্ছে তোমার মূলক হিসেবে যুক্ত আছে। সো তোমার 3টা মেইন শিকলের 3টা কার্বনেই এখানে রুট হিসেবে বসবে। সো এটার নাম হবে প্রপ। কয় নাম্বার কার্বনে আছে CHO? 1 নাম্বার কার্বনে 1, যেহেতু অ্যালডিহাইড দ্যাটস ওয়াই L। ওকে, 2 নাম্বার এক্সাম্পল CH3 C CHO NH2 অ্যান্ড NO2। তো দেখো কোন পাশ থেকে নাম্বারিং করবা? নাম্বারিং করবো অবশ্যই এই পাশ থেকে, 1 2 3। এইটার নাম কি হবে? এটার নাম হবে
2 অ্যামিনো 2 নাইট্রো প্রপ 1 অল। ওকে, কিটোন কার্বক্সিলিক অ্যাসিড সবগুলার নাম সেম নামকরণ, জাস্ট মূলকের নামটা যোগ হবে। যেমন কিটোন থাকলে কি হয়, কিটোন থাকলে কিটোনের বেলায় হবে ওন, তারপরে হচ্ছে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হবে অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের নামকরণ। এখন আমরা যাব হচ্ছে সমাণুতে। ওকে, চলো সমাণুতার জিনিসটা কি। সমাণু আগে জানতে হবে আমাকে, সমাণু কি। সমাণু, সমাণু কাকে বলে? যে সকল যৌগের আণবিক সংকেত সেম থাকবে বাট গাঠনিক সংকেত ভিন্ন হবে, তাদেরকে কি বলবা? সমাণু বলবা। পরস্পরের সমাণু বলা হয় পরস্পরের। ওকে, এখন এই যে সমাণু ক্রিয়েশনের যে একটা ধর্ম, সেই ধর্মকে বলা হয় সমাণুতা। ক্লিয়ার? তো সমাণু জিনিসটা দুইটা ভাগে বিভক্ত, বা সমাণুতা আর কি। সমাণুতা হচ্ছে দুই ভাগে বিভক্ত। কি কি ডিভাইড করি আমরা? সমাণুতা, সমাণুতা হচ্ছে মেইনলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গাঠনিক অ্যান্ড আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক, যাকে আরেক নাম বলে স্টেরিও। ওকে, তো গাঠনিক সমাণুতা কি দেখি। গাঠনিক সমাণুতা, তো গাঠনিক সমাণুতার কিছু প্রকারভেদ আছে। গাঠনিক সমাণুতা, গাঠনিক সমাণুতা হচ্ছে তোমার, অথবা গাঠনিক সমাণু 5 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে শিকল সমাণু, শিকল সমাণু। সেকেন্ডটা হচ্ছে অবস্থান সমাণু, অবস্থান সমাণু। থার্ডটা হচ্ছে কার্যকরীমূলক সমাণু, কার্যকরীমূলক সমাণু। 4 নাম্বারটা হচ্ছে মেটামারিজম সমাণু, অ্যান্ড 5 নাম্বারটা হচ্ছে টোটোমারিজম সমাণু। এখন কোনটা কি সেটা দেখি আমরা। প্রথমটা কি ছিল আমাদের? গাঠনিক সমাণুতা, তাই তো? গাঠনিক সমাণুতার তোমার হচ্ছে শিকল সমাণুতা করতে হবে এখন। তো শিকল সমাণুটা কি দেখি। শিকল সমাণুতা, শিকল সমাণুতাটা হচ্ছে, ধরো একটা যৌগ আছে, যৌগে শিকলের ভিন্নতার কারণে একটা সমাণুতা দেখতে পাওয়া গেছে, সেটাই হচ্ছে আমার শিকল সমাণু। যৌগে শিকলের ভিন্নতার কারণে যে সমাণুতা ক্রিয়েট হয় তাকেই শিকল সমাণুতা বলে। ঠিক আছে, এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3 CH2 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 CH3, এর সমাণুসমূহ কি হবে, অর্থাৎ শিকল সমাণু কি কি হবে দেখি। দেখো এখানে মেইন চেনে কয়টা কার্বন আছে? মেইন চেনে টোটাল কার্বন আছে আমার 5টা। তো শিকল সমাণুর কাজ হচ্ছে মেইন চেনে কার্বন সংখ্যার চেঞ্জ। আমি যদি এর একটা শিকল সমাণু লিখতে চাই তাহলে কি হবে? তাহলে আমরা সেকেন্ডটাতে আমার মেইন চেনে 4টা কার্বন নিয়ে কাজ করতে হবে। সো লিখতে পারি আমরা CH3 CH
CH2 CH3 মেইন চেনের কার্বন সংখ্যা শেষ। আরেকটা যে CH3 ছিল সেটা কই যাবে, সেটা শাখা শিকল হিসেবে অ্যাড হয়ে যাবে। আরেকটাও লেখা যায়, আরেকটা কি লিখতে পারি আমরা, তো এখানে কয়টা আছে, 4টা, আরেকটা 3টা নিয়ে কাজ করি, মেইন চেনে কার্বন, তো লিখতে হবে CH3 C CH3 CH3 CH3। ওকে, এখানে আছে 3টা। তো এই যৌগটার শিকল সমাণু কয়টা হলো টোটাল, 3টা। ডান। এখন 2 নাম্বার যেটা ছিল, 2 নাম্বারে ছিল আমার অবস্থান সমানুতা, অবস্থান সমানুতা। অবস্থান সমানুতাটা কিভাবে বানায়, ধরো একটা যৌগে কিছু কার্যকরী মূলক আছে অথবা একটা কার্যকরী মূলক আছে, একটা কার্যকরী মূলকই থাকে একটা যৌগে। সো ওই কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতাটা পাবা সেটাই হচ্ছে তোমার অবস্থান সমানুতা। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে সৃষ্ট সমানুতা। ওকে, এক্সাম্পল নেই আমরা। এক্সাম্পল হিসেবে ধরো একটা যৌগ নিলাম আমি, অ্যালকোহলের যৌগ CH3 CH2 CH2OH। তো এখানে কার্যকরীমূলক তোমার কত নাম্বার কার্বনে আছে, এখানে কার্যকরীমূলকটা অ্যাড আছে আমার 1 নাম্বার কার্বনে। সো এর যদি আমি অবস্থান সমাণু বানাইতে চাই, এই কার্যকরীমূলক প্রথমে ছিল 1 নাম্বার কার্বনে, আমি একে কনভার্ট করব 2 নাম্বার কার্বনে নিয়ে যাব, তাই তো? তাহলে লিখতে পারি আমরা CH3 CH CH3OH। ওকে, আরেকটা লিখলে এ যদি এখানেই আসে তো ঘুরে ফিরে এই সেম যৌগই আমরা পাবো, 1 নাম্বার কার্বনেই আমার OH মূলক যাচ্ছে। বুঝাইতে পারছি? এখন আসো যে আমাদের থার্ড টাইপ ছিল, থার্ড টাইপে কে ছিল, কার্যকরী মূলক সমাণু। ওকে, দেখি কার্যকরী মূলক সমানুতা এটা কিভাবে পায় হয়। কার্যকরী মূলক সমানুতার সংজ্ঞা হচ্ছে, ধরো একটা যৌগে কার্যকরী মূলক আছে, সেই কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানুতা দেখা যায় তাকেই আমরা কার্যকরী মূলক সমানুতা বলি। অর্থাৎ কার্যকরী মূলক সমানুতার ক্ষেত্রে কার্যকরী মূলকের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এক্সাম্পল নেই আমরা, ধরো একটা যৌগ আমার আছে CH3 CH2OH, অ্যালকোহল যৌগ আছে, তো এটার কার্যকরী মূলক হিসেবে কে আছে, এখানে কার্যকরী মূলক হিসেবে আছে OH। তো আমি যেহেতু বলছি কার্যকরী মূলক সমানুতা ক্রিয়েশনের জন্য তোমাকে কার্যকরী মূলকের চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে তুমি কিভাবে চেঞ্জ করতে পারো দেখো, CH3 এটা যেহেতু OH মূলক আছে, এটাকে আমি কিটোন মূলক ওতে নিতে পারি। সো ও এই হাইড্রোজেনটা কি করবে, এই CH2 এর সাথে অ্যাড হয়ে CH3 হয়ে যাবে। তো এটা ছিল অ্যালকোহল, সরি আমার বানান ভুল হয়েছে, ছিল হচ্ছে অ্যালকোহল, হয়ে গেছে কিটোন। অর্থাৎ কার্যকরী মূলক সমানুতার কারণে নতুন যৌগের উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই সমাণুর ক্ষেত্রে কার্বন অ্যান্ড হাইড্রোজেন সংখ্যা অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে, তারপরে দেখি আমরা আমাদের 4 নাম্বার টাইপ। 4 নাম্বার টাইপে কি ছিল, 4 নাম্বার টাইপে ছিল মেটামারিজম। মেটামারিজম, তো মেটামারিজম জিনিসটা কি, মেটামারিজম হচ্ছে, ধরো একটা যৌগে অক্সিজেন আছে, অক্সিজেনের দুই পাশে প্রধান শিকলে কার্বন পরমাণু অর কার্বন সংখ্যার ভিন্নতার কারণে একটা সমানুতা পাচ্ছ, সেই সমানুতাকে বলা হয় মেটামারিজম। অর্থাৎ আমরা লিখতে পারি কোনো যৌগে অক্সিজেনের দুই পাশের কার্বন সংখ্যার চেঞ্জের মাধ্যমে উৎপন্ন সমাণু
ওকে, এক্সাম্পল নেই আমরা। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3 অক্সিজেন, CH2 CH2 CH3। তো এখানে দেখো এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের এই পাশে আছে একটা কার্বন অ্যান্ড এই পাশে আছে তিনটা কার্বন, তাই তো? আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু অক্সিজেনের দুই পাশের কার্বন সংখ্যা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা মেটামারিজম পাবো। সো আমরা লিখতে পারি CH3, এখানে একটা কার্বন ছিল, দুইটা কার্বন আনি আমি, CH2 অক্সিজেন CH2 CH3, এই পাশে দুইটা কার্বন পাইলাম অ্যান্ড এই পাশে আমি পাইলাম দুইটা কার্বন। আরেকটা সম্ভব না? আরেকটা কি সম্ভব? এই পাশে একটা সম্ভব অ্যান্ড এই পাশে তিনটা সম্ভব। তো সেটা কি হইতে পারে? সেটা হবে CH3 CH2 CH2 অক্সিজেন CH3। ওকে, এখানে আছে তিনটা কার্বন অ্যান্ড এখানে আছে একটা কার্বন। বুঝছো? ক্লিয়ার হোপফুলি। অ্যান্ড আমাদের লাস্ট টাইপ কি ছিল? টোটোমারিজম। টোটোমারিজম একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে টোটোমারিজম একটা গতিশীল সমানুতা প্রদর্শন করে। অর্থাৎ গতিশীল সমাণু কে প্রদর্শন করবে, গতিশীল সমানুতা কে ক্রিয়েট করবে? টোটোমারিজম। এটা তোমাদের MCQ এ আসে। ওকে, অ্যান্ড এটার যে সংজ্ঞাটা হচ্ছে এরকম। ধরো একটা যৌগ আছে, যৌগে কার্যকরী মূলকটা স্বয়ংক্রিয়ভাবে, নট ম্যানুয়ালি, অটোমেটিক্যালি অন্য একটা কার্যকরী মূলকে কনভার্ট হয়ে যাচ্ছে, তার ফলে যে সমানুতাটা ক্রিয়েট হচ্ছে তাকেই টোটোমারিজম বলে। এক্ষেত্রে কার্যকরী মূলক অটোমেটিক্যালি অথবা স্বয়ংক্রিয়ভাবে মেডিকেলি অন্য একটা কার্যকরী মূলকে কনভার্ট হয়। ওকে, কার্যকরী মূলক সমানুতাও পড়ছিলাম যে কার্যকরী মূলকটাই চেঞ্জ হচ্ছে, এখানেও কার্যকরী মূলক চেঞ্জ হয়, বাট ডিফারেন্সটা হচ্ছে তোমার কার্যকরী মূলক সমানুতে এই কার্যকরী মূলকটা চেঞ্জ হইতো ম্যানুয়ালি, অ্যান্ড টোটোমারিজমে এটা অটো হয়। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3C CH3 অ্যান্ড এটা হচ্ছে অক্সিজেন, এটা একটা কিটোন যৌগ, তাই তো? তো আমার কার্যকরী মূলক হিসেবে CO আছে, তো এটাকে আমরা কিভাবে, এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা চেঞ্জ হয়ে লিখতে পারি আমরা CH3, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয় COH, অ্যান্ড যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, দ্যাটস এখানে একটা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাইড্রোজেন হয়েছে, তাই এখানে ডাবল বন্ড CH2। ওকে, আশা করি বুঝছো। এই ছিল আমাদের গাঠনিক সমানুতা। এখন আমরা দেখব তোমার জ্যামিতিক সমানুতা, ঠিক আছে? তো জ্যামিতিক সমানুতাটা কি? তো তার আগে একটা 1 মিনিটের একটা ব্রেক নেই আমরা, 1 মিনিটের ব্রেক। তো জ্যামিতিক সমানুতাটা, সো ব্রেক শেষ, ব্রেক ডান। তো দেখো জ্যামিতিক সমানুতাটা মেইনলি স্টেরিও সমানুতার একটা পার্ট, স্টেরিও সমানুতার পার্ট। ওকে, স্টেরিও সমানুতাটা কি সেটা আগে আমাদের জানতে হবে। স্টেরিও সমানুতাটা আসলে কি জিনিস? দেখো স্টেরিও, ওয়েট, স্টেরিও
রিও, আবার বানান ভুল করছি দেখছো, বাংলা জিনিস কই গেল স্লাইড, এই তো, দাঁড়াও এটাকে কারেকশন করি। স্টেরিও বানানটা বারবার ভুল হচ্ছে আমার, দেখো স্টেরিও, এবার ভুল হবে না, স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতাকে ত্রিমাত্রিক বলা হয় অথবা 3D, ঠিক আছে। ধরো তোমার কাছে স্টেরিও সমানুতাটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে আলোক সমানুতা। ওকে, তো এই যে তোমার স্টেরিও সমানুতা বা 3D সমানুতা আসলে কি, আমরা যখন গাঠনিক সমানুতা পড়ছিলাম না, গাঠনিক, এক্ষেত্রে আণবিক সেম ছিল বাট গাঠনিক ডিফারেন্ট ছিল। ওকে, অ্যান্ড এই যে আমাদের স্টেরিও সমানুতা আছে না, স্টেরিও সমানুতার ক্ষেত্রে আণবিক সেম, গাঠনিকও সেম, শুধুমাত্র অনলি ডিফারেন্ট কি জানো, 3D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার বা ত্রিমাত্রিক গঠন। ওকে, তো আমরা এখন দেখব জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতাটা আমার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। এখন কোনটা সিস কোনটা ট্রান্স এটা দেখব। তো দেখো, এটা পড়ার আগে আমাকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ফ্রি রোটেশন। ফ্রি রোটেশন, যাকে বাংলায় বলে মুক্ত আবর্তন। ধরো কোনো একটা এরকম লাঠি আছে, ঠিক আছে, তো এই লাঠির এটা হচ্ছে তার অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ, তো তুমি চাইলে ফ্রিলি এদিকেও মুভ করতে পারতেছো, এদিকেও মুভ করতে পারতেছো, ঠিক আছে। সো এই লাঠিটা বাধা উপেক্ষা করে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, কোনো প্রকার বাধা কাজ করে নাই, অর্থাৎ লাঠির ফ্রি রোটেশন, মুক্ত আবর্তন সম্ভব। ওকে, তো দেখো কোনো একটা যৌগে ধরো সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড, সেক্ষেত্রে ধরো সিঙ্গেল বন্ড এরকম না, এটাও তো একটা লাঠির মতোই, তাই না, এটার ফ্রি রোটেশন পসিবল, ফ্রি রোটেশন পসিবল। ধরো তোমার কাছে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের ফ্রি রোটেশন পসিবল না, ফ্রি রোটেশন ইম্পসিবল, আবার ধরো তোমার কাছে ট্রিপল বন্ড আছে, ঠিক আছে, ট্রিপল বন্ড, এটার ফ্রি রোটেশন পসিবল, ফ্রি রোটেশন পসিবল। এখন আমার যে জ্যামিতিক সমাণু আছে না, জ্যামিতিক সমাণু শুধুমাত্র যাদের ফ্রি রোটেশন ইম্পসিবল তাদের ক্ষেত্রে সম্ভব, অর্থাৎ সুতরাং জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে শুধুমাত্র ডাবল বন্ড যুক্ত যৌগ, অর্থাৎ যাদের ফ্রি রোটেশন সম্ভব না। ওকে, তো দেখি কিছু উদাহরণ নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে, যে যৌগটা এরকম, এক্সাম্পল হিসেবে যদি নেই, তো একটা যৌগ আছে, 1 নম্বর এক্সাম্পল, সি ডাবল বন্ড সি, এই প্রান্তে আছে CH3 অ্যান্ড এই প্রান্তে আছে H, এই প্রান্তে আছে CH3
এই প্রান্তে আছে এইচ। এই যোগটায় যেহেতু একটা আমার ডাবল বন্ড আছে, সো এটার ফ্রি রোটেশন সম্ভব অ্যান্ড এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ইট ক্যান বি সিস অর ট্রান্স। এখন কোনটা কেমনে কি হয়, কোনটা সিস কোনটা ট্রান্স, এটাই আমরা দেখব। তো জ্যামিতিক সমানতা প্রদর্শনের কিছু শর্ত আছে। প্রথম শর্তটা কি? শর্ত 1 নাম্বার কি ছিল? ডাবল বন্ড হতে হবে। ডাবল বন্ড হতেই হবে। 2 ফ্রি রোটেশন হবে না। ফ্রি রোটেশন হবে না, ঠিক আছে। এন্ড এই যেগুলো আছে না, এগুলাকে একটা মূলক। ওকে, ধরো যে এন্ড 3 নাম্বার শর্ত হচ্ছে এরকম, পাশাপাশি ভিন্ন মূলক থাকবে। সেম মূলকও থাকতে পারে অথবা সেম, কিন্তু একই কার্বনের উভয় মূলক সেম হতে পারবে না। সেম হতে পারবে না। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম সি ডাবল বন্ড সি, এখানে আছে বি, এখানেও আছে বি, এখানে আছে এ, এখানে আছে ডি। এই যৌগটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? অবশ্যই করবে না, কারণ এই কার্বনের উভয় মূলক সেম। সো এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। ওকে, আবার ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম সি ডাবল বন্ড সি, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি। এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ এই কার্বনের 2টা মূলক আলাদা, এই কার্বনেরও 2টা মূলক আলাদা, বাট দেখো পাশাপাশি মূলকগুলা সেম, ঠিক আছে। সো এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, প্রদর্শন করবে। ডান। ধরো এখন সিস কোনটা ট্রান্স কোনটা, তাই না? এটা দেখি আমরা একটা এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম সি ডাবল বন্ড সি, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে এ, এখানে আছে ডি। এই যৌগের ক্ষেত্রে দেখো পাশাপাশি 2টা কার্বনের, এই যে একটা কার্বন এই একটা কার্বন, তো পাশাপাশি 2টা কার্বনের 2টা মূলক পাশাপাশি কি সেম হয়েছে না? যখন 2টা মূলক 2টা কার্বনের পাশাপাশি সেম হবে তখন তাকে আমরা বলবো সিস। অর্থাৎ যখন 2টা মূলক পাশাপাশি সেম হবে তখন সেটাকে বলা হবে সিস। ওকে, তো এটা আমাদের সিস। অ্যান্ড ট্রান্স কোনটা? ধরো তোমার কাছে একটা যৌগ আছে সি ডাবল বন্ড সি, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে ডি। এখানে খেয়াল করো পাশাপাশি মূলক কিন্তু সেম নেই, বাট তির্যকভাবে মূলকটা সেম না, তো সেটাকে আমরা বলতে পারবো ট্রান্স। অর্থাৎ আমরা লিখতে পারি যখন তির্যকভাবে মূলকগুলো সেম হবে তখন ট্রান্স। ওকে, ডান। তো সিস ট্রান্স আমাদের পড়া শেষ। অ্যান্ড মোর ওভার আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সমানুর বাকি অংশটুকু পড়ার ট্রাই করব, ইনশাল্লাহ কভারও করার ট্রাই করব। সো আনটিল দ্যাট সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।